ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজিল রহমানী। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনীয় বর্ণ। সবচেয়ে গুরুত্ব হচ্ছে ধ্বনীয় বর্ণ, সবগুলোই পড়বো, কিন্তু আমরা শুরু করব হচ্ছে বাংলা ধ্বনীয় বর্ণ দিয়ে। পরবর্তীতে লিপি, ব্যাকরণ, ভাষা, তিনটার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ধ্বনি ও বর্ণ। বাংলা ধ্বনীয় বর্ণ দিয়ে আমাদের মূল ক্লাস শুরু করব। ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। মানুষ অনেক শব্দ করতে পারে, সকল শব্দে ধ্বনি না। আমি একটা শব্দ করব, খেয়াল করবেন, এটা কি স্বর বা ব্যঞ্জন? কোনো ধ্বনি বলতে পারবেন না, কারণ এর নির্দিষ্ট কোনো মিনিংস নাই, অর্থ নাই। তাহলে এটাকে ধ্বনি বলা যাবে না। তাহলে মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যখন আমি বলবো অ, তখন সেটার নাম ধ্বনি। যখন আমি লিখে দেখাবো তখন তার নাম হচ্ছে কি? বর্ণ। যখন আমি লিখে দেখাবো তখন তার নাম হচ্ছে বর্ণ। গত বিসিএস একটা প্রশ্ন আসছে, নিচের ধ্বনি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? উত্তর ছিল ধ্বনি দৃশ্যমান। ধ্বনি কখনো দেখা যায় না। 45তম বিসিএস এর প্রশ্ন। ধ্বনি কখনো দেখা যায় না। আমি বললাম অ, আপনি বললেন অ, বাতাস বের হয়ে উপরে, নিচে, ডানে, বামে কোন দিকে গেছে আপনি জানেনই না। তার মানে ধ্বনি দৃশ্যমান হয় না। ধ্বনি দৃশ্যমান হয় না। তাহলে এখানে একটু খেয়াল করেন, ধ্বনি দেখা যায় না, আর বর্ণ কি দেখা যায়? তাহলে ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ, আর বর্ণের মৌখিক রূপকে বলা হয় কি? ধ্বনি। তাহলে আসুন, বর্ণের মৌখিক রূপকে বলা হয় কি? ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে আমরা এই ধ্বনি বা বর্ণে চলে যাব। ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, এই ধ্বনি বা বর্ণের সংজ্ঞাটা কি এবং কি কি। বাকি যতটুকু অংশ আমি টেনে যাচ্ছি সেটা আপনার বাড়ির কাজ থাকবে। ধ্বনি প্রথমত দুই প্রকার। বাংলা ভাষায় 37টি মৌলিক স্বরধ্বনি আছে, এটা আপনি পড়বেন। ধ্বনি প্রথমত দুই প্রকার, একটার নাম হচ্ছে স্বরধ্বনি, একটার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। যদি কখনো স্ক্রিনে দেখতে সমস্যা হয় অথবা আমার কথা বলতে, কথা শুনতে সমস্যা হয়, তাহলে আপনারা একটু কমেন্ট করবেন। এখন আসুন, স্বরধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো বাধা পায় না। অ, ও, এবার যখন বলবো প, আটকে গেছে। চ, আটকে গেছে। ট, ঠেকে গেছে। মানে এমন ভাবে বাধা পাবে, কোথাও না কোথাও একটু না একটু বাধা পাবে। হালকা একটু বাধাপ্রাপ্ত যদি হয় তবে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি, আর যদি বাধাপ্রাপ্ত না হয় তাকে বলে হচ্ছে স্বরধ্বনি। তাহলে তাকে কি বলে? স্বরধ্বনি বলে। এখন আসুন, এই স্বরধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। এই 11টি স্বরধ্বনি দুই ভাগে বিভক্ত। কি কি? হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। দেখুন, হ্রস্বস্বর কাকে বলে? হ্রস্বস্বর মানে যে স্বরধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে তাকে বলে হ্রস্বস্বর, আর যদি বেশি সময় লাগে তাকে বলে হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। এখন একটু খেয়াল করবেন, হ্রস্ব মানে অল্প। হর্ষ একজন উচ্চারণ করছেন, হ হবে না, এখানে র হবে উচ্চারণ। যে ধ্বনি উচ্চারণে অল্প সময় লাগে তাকে বলে হ্রস্ব, আর বেশি সময় লাগলে দীর্ঘ। অ, আ, ই, ই, উ, উ। তাহলে 4 নম্বরের সমস্যাটা কোথায়? রি, এটা কি হ্রস্ব রি নাকি দীর্ঘ রি? অবশ্যই হ্রস্ব রি। তাহলে বাংলায় দীর্ঘ রি কোনটা? বাংলায় একটা বর্ণ ছিল, একটু দেখুন স্ক্রিনে, আমার ফোনে দেখাচ্ছি, দেখুন, এটার নাম হচ্ছে রি। রি আপনি তো চিনেনি, তাহলে পরেরটাকে দেখুন তো, এটার নাম হচ্ছে দীর্ঘ রি। দীর্ঘ রি। রি এর নিচে একটা রিকার, রসির নিচে একটা টান দিলে দীর্ঘই হয়, রসুর উপরে একটা টান দিলে দীর্ঘও হয়। তাহলে রি এর নিচে একটা টান দিলে এটা হচ্ছে দীর্ঘ রি। এটা কারা কারা দেখছিলেন ক্লাস 1-এ পড়ার সময়? আদর্শ লিপিতে পড়েছি। লি, এটা হচ্ছে অ। একটা সময় এই স্বরধ্বনি গুলো ছিল। এই বইয়ের নামটা কার? বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার বইয়ের বর্ণগুলো ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমরা আরেকটা বই দেখাচ্ছি, কলকাতার ভার্সন। কলকাতার ভার্সনের আরেকটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন কি লিখে আছে। আদি বাল্য শিক্ষা, রামসুন্দর বসাক কর্তৃক প্রণীত। এখানে দেখুন একটা বর্ণ আছে রি এর পরে, দেখুন রি। রি এর পরে কি আছে? নয়, মানে লি। একটা সময় ছিল, এখন নেই। কেন নেই? অনেক কিছু, কেন নেই অনেক কারণ আছে। এখন আসুন, হ্রস্বস্বর মানে যে ধ্বনি উচ্চারণে সময় কম লাগে তাকে হ্রস্বস্বর, বেশি সময় লাগলে দীর্ঘস্বর। শেষ। এরপরে আসুন, স্বরধ্বনিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? মৌলিক স্বর, যৌগিক স্বর, হ্যাঁ, অর্ধস্বর। এখন আসুন, মৌলিক স্বর এবং যৌগিক স্বর কোনগুলো? মৌলিক স্বর মানে কি? যে স্বরগুলোকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরবর্ণ, আমি 4টা শব্দ একসাথে পড়াচ্ছি।
মৌলিক স্বর ধ্বনি, মৌলিক স্বর বর্ণ। মৌলিক স্বর মানে কি যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না এমন মৌলিক স্বর ধ্বনির সংখ্যা 7টি আর মৌলিক বর্ণের সংখ্যা 6টি। অ, আ, উ, ই, এ, উ, উ। এই 6টাকে বলা হয় মৌলিক স্বর বর্ণ। আর যৌগিক স্বর বর্ণের সংখ্যা হচ্ছে 2টি। যৌগিক স্বর, এটা এই বছর বিসিএস আসছে 46তম বিসিএস। যৌগিক স্বরের সংখ্যা কি? 2টি। পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত ধ্বনিতে উচ্চারিত হয়, তাই তাদেরকে বলে যৌগিক স্বরধ্বনি। এখন যৌগিক স্বরধ্বনি, এবার আসছে যৌগিক স্বর কয়টি। আমরা তো জানি যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু অপশনে 25 ছিল না, অপশনে ছিল মাত্র 2টি। ওই, ও। বলা দরকার ছিল যৌগিক স্বর বর্ণ, পিএসসি পারে না, পিএসসি জানে না, এরকম বলা যাবে না। অপশন দেখে শুনে বুঝে উত্তর দিতে হবে। যিনি প্রশ্ন করেছেন উনি অনেক জানেন। ওনারা যদি বলতেন যৌগিক স্বর কয়টি, তাহলে হওয়ার কথা 25টি, কিন্তু অপশনে তো 25টা ছিল না, ছিল কয়টা? 2টা। এখন 2টা কেমনে হয়? যৌগিক স্বর বর্ণের সংখ্যা 2টা কেন? এই ওইকে উচ্চারণ করতে হলে আমাকে কি লিখতে হয়? অরসি ওই। ও কে উচ্চারণ করতে কি লিখতে হবে? অরসি ও। তার মানে এই 2টা বর্ণ যেহেতু অন্য দুইটা বর্ণের সমন্বয়ে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় যৌগিক স্বর বর্ণ। আর যৌগিক স্বর ধ্বনির সংখ্যা কয়টি? যৌগিক স্বর ধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। যৌগিক স্বর ধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। কি কি জানি? আমি বাড়ি যাই, জটাকে কেটে দেন তো কি থাকে? চড়াইয়া আরসি আই। তুমি বাড়ি যাও, আও, ইয়ে, ইলে, ইতে, এই টাইপের। যৌগিক মানে কি যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে যৌগিক, আর যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে হচ্ছে মৌলিক। মৌলিক স্বরে বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, বর্ণের সংখ্যা হচ্ছে 6টি, আর ধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। একটা ধ্বনি অতিরিক্ত, কোনটা ধ্বনি? এই এ। এই 6টাকে যখন আপনি লিখে দেখাবেন তখন 6টা হবে বর্ণ, 6টাকে মুখে মুখে বললে হবে ধ্বনি, তার সাথে একটা ধ্বনি অ্যাড হবে এ। এই এ ধ্বনিটি বাংলায় সর্বপ্রথম ব্যবহার করেছেন ধ্বনি তত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন তিনি। তালিকায় নতুন এ ধ্বনিটি প্রতিষ্ঠা করেন। ওনার সম্পর্কে 46তম বিসিএস একটা প্রশ্ন এসেছে, যে বইয়ের মধ্যে তিনি এই বর্ণটাকে ঢুকিয়েছেন, এটাও একটা প্রশ্ন বিসিএস এর। ওই বইয়ের নাম কি? 46 বিসিএস এ ধ্বনিতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসছে, দেখি কেমন পারেন উত্তর। ধ্বনিতত্ত্ব ও বাংলা ধ্বনি বিজ্ঞান, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। উনি এই বইটি উৎসর্গ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে। যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, তখন তিনি এই বইটা রচনা করেছেন। এখন আসুন, মৌলিক স্বর এবং যৌগিক স্বর পড়লাম। এখন আমার দরকার, এখন ইদানিং একটু চালাক ওরা একটু চালাকি করে এই চার থেকে প্রশ্ন করে, এই চার থেকে প্রশ্ন করে। কি সহজ! একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে বিবৃত। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। উচ্চারণ করুন। ই, উ, ই। বলুন ই, এ, এ, আ। মুখের অবস্থা চিকন থেকে হতে হতে বড় হয়। ই, দেখুন, ই, এ, এ, আ। মুখের দিকে, নিজের মুখের দিকে খেয়াল করুন, নাহলে বুঝবেন না। ই, এ, এ, এরপরে কি আছে? আ। তাহলে খেয়াল করুন, যখন ই বলি, উ বলি, ই, ই, জিহ্বাটা সামনের দিকে। আবার বলুন, উ, জিহ্বা পশ্চাতে, পশ্চাৎ সম্মুখ। এ, জিহ্বা সামনে আসছে। উ, জিহ্বা পিছনে গেছে। এ, জিহ্বা সামনে আসছে। অ, জিহ্বা পিছনে গেছে। আ, এইবার জিহ্বা দাঁড়িপাল্লার মতো সোজা খাড়াই আছে, একবারে সোজা। এই জন্য এই শব্দগুলো একটু খেয়াল করবেন। আমি জানি না যে এই জায়গা থেকে যখন প্রশ্ন করে তখন আমরা কেন পারি কেন পারি না। আবার বুঝাচ্ছি, উচ্চ, মধ্য, নিম্নবদ্ধ, নিম্ন। ই, উচ্চ। আরেকটু করুন, এ, আরেকটু নিচে, এ, আরেকটু নিচে, এরপরে আ, নিম্ন। এখন দেখুন, উ, জিহ্বা চ্যাপ্টা, চ্যাপ্টা। আ, জিহ্বা মানে একবারে কি হবে? ফাঁকা হবে। তাহলে কি হয়? সংবৃত, চ্যাপ্টা, আরেকটু চ্যাপ্টা, আরেকটু বেশি চ্যাপ্টা, আরেকটু একবারে বেশি চ্যাপ্টা। প্রথম দুইটা একটা সংবৃত, একটা অর্ধ সংবৃত, একটা বিবৃত, একটা অর্ধ বিবৃত। এটা পরে শিখবেন, আগে এই চার্টটা লিখবেন তাহলেই হবে। এই চার্ট কোন চার্ট?
ওই যে মৌলিক স্বরধ্বনি, এই সাতটা, এই হচ্ছে আমাদের স্বরধ্বনির উচ্চারণ। এখন আমরা যাবো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে যাব আমরা। বাংলা ব্যঞ্জন বর্ণ কাকে বলে, যে ধ্বনি উচ্চারণের মধ্যে, এটা নিজেরা পড়বেন। কণ্ঠমূল, তালু, উষ্ঠ, মূর্ধন্য আমরা পরবর্তী অংশে যাব। যতটুকু না পড়ালে আপনি পারবেন না, যতটুকু আপনার পড়া প্রয়োজন আমরা ততটুকুই পড়বো। দেখুন আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি আমাদের? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। এই 25টা বর্ণ আমরা একটু খেয়াল করে দেখুন, এই 25টা বর্ণ আমরা কি করে শিখবো। ব্যঞ্জন বর্ণের মধ্যে সংখ্যা হচ্ছে 39টি। আমরা 25টা ব্যঞ্জনকে আগে আমরা ফিক্সড করব। এই 25টা ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথমে যাব হচ্ছে এদিকে 5, এদিকে 5, এটা বাদ, এটা বাদ, এদিকে 5, এদিকে 5। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। এই বর্গীয় বর্ণের মধ্যে আমরা পিছনের সারিকে বাদ দিয়ে দেব, কারণ এদেরকে কি বলে, নাসিক্য বর্ণ। কেন? নাক দিয়ে উচ্চারিত হয়। ম, 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 ন, ন, অ, ইয়, ন, 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 অ, ইয়, নাসিক্য। এরপরে যাবেন অঘোষ এবং ঘোষ। অঘোষ বর্ণ কাকে বলে, ঘোষ বর্ণ কাকে বলে, সংজ্ঞাটা একটু দেখুন। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে হচ্ছে কি, ঘোষ। ঘোষ ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, গলার ভিতরে কাঁপে, ভাইব্রেট হয়, তাকে বলে ঘোষ। আর অনুরণিত না হলে তাকে কি বলি, অঘোষ। অনুরণিত না হলে অঘোষ, আর অনুরণিত হলে ঘোষ। দেখুন ক খ গ ঘ, কাপে কোথায়, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, প ফ ব ভ, ব ভ, প প। প্রথম দুইটা কাপে না পরের দুইটা কাপে? পরে 2টা কাপে। ঘুষ, নাসিক্যটাও ঘুষ, নাকে যায় এই জন্য বোঝা যায় না। প্রথমগুলো হচ্ছে অঘুষ। এরপরে যাব অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের অনুরণিত মানে ভাইব্রেট, ভাইব্রেট তো বোঝেন, কম্পন, মোবাইলে কল আসলে যে মোবাইল যেমন কাঁপে, ভূমিকম্পে ভাইব্রেট হয়। এরপরে যাব অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য কম থাকে, অল্প প্রাণ, আর আধিক্য বেশি থাকে। বাতাসের আধিক্য যদি থাকে তাহলে তার নাম মহাপ্রাণ, আর কম থাকলে অল্প প্রাণ। যখন আমরা কথা বলি আমাদের প্রত্যেকের মুখ থেকে জোরে জোরে বাতাস বের হয়, আস্তে বা জোরে। বাতাস যদি জোরে বের হয় মহাপ্রাণ, আস্তে বের হলে অল্প অল্প প্রাণ। আর স্বরধ্বনিতের ক্ষেত্রে, স্বরবর্ণের ক্ষেত্রে বলছিলাম হ্রস্ব দীর্ঘ, এখানে অল্প মহা। উচ্চারণটা খেয়াল করুন, আপনার হাতের তালু সবাই মুখ থেকে হাফ ইঞ্চি দূরে রাখবেন, বলুন ক খ, ক খ, গ ঘ, বাতাস কোনটা পান, ট ঠ, ড ঢ, ক খ, ব ঘ। কোন বর্ণের উচ্চারণে আপনার হাতের মধ্যে বাতাস পান, কোনটার মধ্যে বাতাস পান আর কোনটা পান না, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। দ্বিতীয় আর চতুর্থ বর্ণ দেখুন, কয়ের চাইতে খতে বাতাস জোরে বের হয়, এটা মহাপ্রাণ। গয়ের চাইতে ঘতে বের হয়, মহাপ্রাণ। তাহলে এটা অল্প প্রাণ, এটা অল্প প্রাণ। এখন যাব এই বর্ণগুলো কোথা থেকে উচ্চারিত হয়। দাঁত থেকে উচ্চারিত হলে তাকে বলে কি বর্ণ, দন্ত বর্ণ। ত থ দ ধ। কোন পাটি থেকে উচ্চারিত হয়, দাঁত উপরের পাটি নাকি নিচের পাটি? কোন পাটি থেকে উচ্চারিত হয় দন্ত বর্ণ, উপরের না নিচের? বাকিরা একটু কমেন্টে লিখবেন উত্তর। উপরের পাটি থেকে উচ্চারিত হয়। যদি কেউ নিচের পাটি থেকে উচ্চারণ করে তাহলে কেমন হবে? এটা মাঝে মাঝে চাকরি পরীক্ষা আসে। দন্তবর্ণ কোন পাটি থেকে আসে, উপরের। কেউ যদি ভুল করে দিয়ে আসে নিচের, মানে সারা জীবন উচ্চারণ করানো আছে তা, তাহলে সারা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। দাঁতের ঠিক উপরের অংশকে বলে তালু, তালু থেকে যে কয়টা বর্ণ আসে তাকে বলে তালব্য বর্ণ। চ, ছ, জ, ঝ, জিহ্বার দিকে তাকান, দাঁতের ঠিক উপরের অংশে মাড়ির মধ্যে গিয়ে ঠেকে যায়, তাই এটাকে বলে তালব্য বর্ণ। গলার গোড়া থেকে আসে তাই এটাকে বলে হচ্ছে কি বর্ণ, কণ্ঠ বর্ণ। মূর্ধা থেকে আসে তাই এটাকে বলে মূর্ধা, মানে কি, যে আপনার জিহ্বা যে জায়গায় আছে তার ঠিক উল্টা পাশ, লম্বা লম্বা কয়টা খাস কাটা আছে, ভিট, উঁচু জায়গা আছে, লম্বা লম্বা, এদেরকে বলে হচ্ছে মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ আসে তাকে বলে মূর্ধা বর্ণ। ট, ঠ, ড, ঢ, আপনি বুঝবেন কেমনে মূর্ধা? মূর্ধা থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় তাকে বলে মূর্ধা বর্ণ। দুই ঠোঁটের সংস্পর্শে উচ্চারিত হলে তাকে বলে উষ্ঠ বর্ণ। মনে রাখবেন, যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন, মানসিক দক্ষতায় এই জায়গা থেকে একটা দুইটা প্রশ্ন আসে, বর্ণবিন্যাস একটা অংশ আছে। বিসিএস রিটেন মানসিক দক্ষতায় 50 নম্বরের প্রশ্ন, এখান থেকে 3-4টা প্রশ্ন আসে। একটা বিসিএস এর প্রশ্ন হলো, শিশুরা কোন বর্গের বর্ণের উচ্চারণ আগে শিখে? উষ্ঠ, মা মা মা, পা পা পা, বা বা বা। যখন বাচ্চারা কথা বলা শিখে দুই ঠোঁট মিক্স করে ছেড়ে দেয়, মিক্স করে ছেড়ে দেয়, তাহলে উষ্ঠ বর্ণ শিখে। তো প্রশ্ন আসবে, এদিক থেকে বলবে ক খ, ক এর পরে গ, গ এর পরে অ,
এদিক দিয়ে বলবে টয়ের পরে ড, ড এর পরে কি আছে ন হলে তারপরের প্রশ্ন কি, এখানে এক সারি বাদ, এখানে এক সারি বাদ, তাহলে এখানে প্রশ্ন হবে কি প দিয়ে ডট। ওই যে শান্ত ধারা সমান্ত ধারা মনে আছে, 2 4, 2 2 গুণে 4, 4 4 16, এরপরে কি আছে ডট ডট ডট, এখানে কত হবে মনে আছে কিনা? মানসিক দক্ষতা, এখান থেকে প্রশ্ন আসবে বিসিএস প্রিলি এবং রিটেন দুইটাতেই। তখন উত্তর হবে কি পয়ের পরে দম করে কোয়েশ্চেন মার্ক। তাহলে এখানে যদি গ হয়, এখানে ড হলে এখানে ড ব উত্তর, অথবা পয়ের পরে ব দিয়া যদি এখানে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে এখানে ম উত্তর হবে। এরকম অনেক প্রশ্ন আসছে রিটেন, একটু খেয়াল করবেন, রিটেনে যখন যাবেন তখন এমনি পারবেন। এই হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ, এই হচ্ছে আমাদের বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণের পরে আমরা আরো কিছু বর্ণ পড়বো। পরাশ্রয়ী বর্ণ 3টা বর্ণ আছে, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরা নিজেরা নিজেরা স্বতন্ত্রভাবে বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না, তাই এদেরকে বলা হয় পরের আশ্রয় বা পরাশ্রয়ী বর্ণ। পরের আশ্রয় বা পরাশ্রয়ী বর্ণ। আনুনাসিক বর্ণ, নাসিক্য বর্ণ 5টা, কিন্তু আনুনাসিক যদি আমরা শুধু বলি, আনুনাসিক হচ্ছে চন্দ্রবিন্দু, সে নাসিক্য ধ্বনি সৃষ্টিতে সহযোগিতা করে। শীর্ষ ধ্বনি, শীর্ষ ধ্বনি হচ্ছে তালিব স দন্তাস মূর্ধন্য স, আর উষ্ম ধ্বনি হচ্ছে 4টি, তালিব স দন্তাস মূর্ধন্য স হ। উষ্ম ধ্বনি পূর্বে ছিল 4টি, বর্তমানে 3টি। এটা যে নতুন বোর্ড বই অনুযায়ী দিয়েছে, এটা দিলে মোটামুটি চলবে। উষ্ম বর্ণ। এরপরে যাবেন হচ্ছে তাড়নজাত বর্ণ। তাড়নজাত বর্ণের সংখ্যা কি, খণ্ডত আছে, বিসর্গ আছে, কখন কি, অন্তস্থ বর্ণ আছে 4টা, জ, ব, অন্তস্থ জ, অন্তস্থ র, অন্তস্থ ল, অন্তস্থ ব, 4টা। আর 2টা কই? আমি এই শীটটা দেখি নাই আগে কখনো, নতুন তৈরি করেছে, এখানে আরো 2টা যুক্ত করতে হবে। অন্তস্থ জ, অন্তস্থ ব, অন্তস্থ র, অন্তস্থ ল, এই 4টাকে বলে অন্তস্থ বর্ণ। 2টি বললে হবে না, আমি এটা দেখি না, একটু কারেকশন করে নেবো, হয়তো পরবর্তীতে আপনারা একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, এখন আসুন বাংলা বর্ণমালায় তাড়নজাত বর্ণের সংখ্যা। তাড়নজাত বর্ণের সংখ্যা 2টি, যে ধ্বনি উচ্চারণে মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত, আর যদি কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত বর্ণ। তাড়নজাত বর্ণের সংখ্যা 2টি। তাহলে দেখুন, তাড়না সৃষ্টি করবে যে ধ্বনি উচ্চারণের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত। বড়, 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 মুখের মধ্যে একটা ঘোরানো দেবে, এটার নাম তাড়না, ভাইব্রেট মানে কম্পন। এখন আমরা যাব কিছু যুক্ত বর্ণ, কিছু যুক্ত বর্ণ যাব। এই যুক্ত বর্ণগুলো খেয়াল করুন। এটা হচ্ছে কি স্ন, স্ম, মূর্ধন্য স প্লাস ম, মূর্ধন্য স প্লাস ন, মূর্ধন্য স প্লাস ম। আরো কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণ খেয়াল করবেন। কয়ে র ফলা, এইটার মধ্যে যদি নিচের দিকে টান দেন তাহলে কয়ে র ফলা, আর যদি উপরে, এখানে যদি উপরের দিকে টান দেন তাহলে হবে তয়ে র ফলা, তয়ে র ফলা, তয়ে র ফলা রসৌকার। এটা একটু খেয়াল করবেন, কয়ে র ফলা রসৌকার। এটা হচ্ছে কি হয়ে ম, হ প্লাস ম, 2টা বর্ণ যুক্ত আছে এটার মধ্যে। আর এটার মধ্যে যদি এরকম ডানাটা বাঁকানো থাকে তাহলে ক প্লাস মূর্ধন্য ষ। আর হয়ের মধ্যে যদি পায়ে ধরে তাহলে হচ্ছে হয়ে মূর্ধন্য, হয়ের মধ্যে যদি কানে ধরে তাহলে তার নাম হচ্ছে হয়ে দন্তন্য। এই শব্দগুলো একটু খেয়াল করবেন। আমরা কয়েকটা বানানে যাব, কয়েকটা বানান উচ্চারণ করব, এটা একটু খেয়াল করুন। বিজ্ঞান, মিউট কে কে আছেন একজন একজন বলুন, উচ্চারণ করুন বিজ্ঞান। ব্রাহ্মণ কে, মিউট কে হাদি। এই বর্ণের নাম হচ্ছে গিয়, বই রসিকার বি, গিয় আকার দন্তান্ন, বিজ্ঞান। কস ময়কার মা, কসমা, এটার নাম ক্ষিয়, ময়াকার মা, ক্ষমা। বই রফলা আকার হয়ে ম ফলা মূর্ধন্য, ব্রাহ্মণ। ছড় অ প ব বিন্দু রই আকার হয়ে ন ফলা, অপরাহ্ন। পয়ে প দয়ে ম ফলা আকার, পদ্মা। দন্তাশয়ে ন ফলা আকার দন্তান্ন, স্নান। ময়ে ল ফলা আকার দন্তান্ন, ম্লান। দন্তাশয়ে ব ফলা লয় পয় সংযুক্ত, স্বল্প। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে, ফলা। কয়টা বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে? এখন আসুন, ষড় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ষড় বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। কার আছে 10টি বর্ণের, একটা বর্ণের কার নাই। এই দেখুন কি কি কার আছে, আকার, একার, রসিকার, রসুকার, দীর্ঘকার। একটা বর্ণের কান নাই। বাংলা কার 10টি। বাংলা কার কয়টি? 10টি। অধ্বনির কোনো কান নাই, এই জন্য অকে বলা হয় লীন বর্ণ। অকে বলা হয় লীন কারণ এই বর্ণটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। প, অ, চ, অ, ল, অ,
সবগুলোর সাথে অ আছে, এই জন্য এটাকে বলা হয় লিন বর্ণ, লিন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলার সংখ্যা হচ্ছে 6টি। ফলা, ফলার সংখ্যা হচ্ছে কয়টি? 6টি। ফলার সংখ্যা 6টি। বফলা, বাল, বিম্ব, রফলা, জফলা, নফলা। ন কিন্তু দুইটাই, দন্তন্য মূর্ধন্য দুইটাই ফলা হবে। মফলা, লফলা। শেষ। এখন আসুন, এরপরে আসুন, পৃথিবীতে কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের পরে আমরা এখানে যাব। আপনাদের কিছু কাজ আছে, দেখুন কেমন লাগে। আমি উত্তর সহ দিচ্ছি, আপনারা দ্রুত কমেন্টে দেখে দেখে উত্তর দিবেন এতক্ষণ যা পড়ছেন। নিম্ন বিবৃত স্বরধ্বনির সংখ্যা কোনটি? আ উত্তর দেন। 43তম বিসিএস। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? 41তম বিসিএস। দ্রুত উত্তর দিবেন। এখানে কি আছে? ফলা, ন প্লাস ম। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 38তম 30, বিসিএস। 35তম বিসিএস। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? ক, ক বর্গ, প বর্গ, চ বর্গ, ট বর্গ, 5 5 25। বর্গের 25টি। কোন বর্ণগুলো 25টি মহাপ্রাণ, স্যার। দ্বিতীয় আর চতুর্থ? ধ্বনি দ্বিতীয় চতুর্থ। প্রতীককে কি বলে? বর্ণ। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম উপাদানকে কি বলে? ধ্বনি। বাংলা ভাষায় কতটি বর্ণের সংখ্যা আছে? 50। 50টি। অনেক কঠিন 39,000। পারছিলেন কি? এখন এইগুলো আপনাদের নিজের কাজ। হ্যাঁ, সবাই কমেন্টে নিজের নাম লিখুন। একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তাকে কি বলে? অক্ষর। অক্ষর দুই প্রকার, একটার নাম স্বরান্ত অক্ষর, একটার নাম ব্যঞ্জনান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর মানে কি? যে শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলে হচ্ছে স্বরান্ত অক্ষর। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাকে বলে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্যাক্ষর। এই ছিল আমাদের ধ্বনি বর্ণ।